আর এবার নজর রাখবো আবারও জাল আধার কার্ডের চক্র জালে। মুর্শিদাবাদ সীমান্তে লালগোলায় পুলিশের অভিযান চলে, আর সেখান থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কিভাবে তারা এই চক্র চালাতো, কি আপডেট পাওয়া যাচ্ছে? প্রণব রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। প্রণব, কিভাবে জাল আধার কার্ড চক্র চালাতো এরা? আরো নিশ্চয়ই অনেকে জড়িত রয়েছে, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? দেখো, পুলিশ প্রাথমিকভাবে খবর পায় যে গোপন সূত্রে খবর পেয়ে যে ফেক আধার কার্ড তৈরি হচ্ছে লালগোলার চামাপাড়া এলাকাতে। তারপরে অভিযান চালায় এবং সেখানে হাতে নাতে দুজনকে গ্রেপ্তার করে এবং দেখা যায় যে ফেক আধার কার্ড দীর্ঘদিন ধরে এই এলাকাতে চালাচ্ছিল বলে কিন্তু তোমার জানা গেছে। এবং দুজনকে জিজ্ঞাসাবাদ করে আজকে তাদেরকে কোর্টে তোলা হবে, তারপর তাদেরকে পুলিশের রিমান্ডে নেওয়া হবে। তা থেকে অনেকে কতদিন ধরে তারা এই আধার কার্ড তৈরি করেছিল এবং কার কার করা হয়েছে এবং আধার কার্ড তৈরি করার অনেক জিনিসপত্র তোমাদের করা হয়েছে। কোথাকার বাসিন্দা, কিভাবে জালে এলো? দেখো, একজন আছে রঘুনাথগঞ্জের বাসিন্দা, একজনের বাড়ি হচ্ছে তোমার লালগোলা থানা এলাকাতে। দুজনের মিলেই কিন্তু তোমার এই আধার কার্ডের ব্যবসা চালাচ্ছিল। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হয় প্রায় তোমার অনুপ্রবেশ ঘটে এবং এই সব এলাকা থেকে কিন্তু এই আধার কার্ড তৈরি করা হতো বলে কিন্তু পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে। তাই দুজনকেই তোমার রিমাইন্ডে নিয়ে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে বলে কিন্তু পুলিশ আশাবাদী। বেশ। জামাপাড়াতে একটি দোকানে ফেক আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড এসব বানানো হচ্ছে। সাথে সাথে আমাদের লালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে একটা প্রিন্টার মেশিন, একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, ল্যাপটপ দুটো, মাউস, কিবোর্ড, একটা স্ক্যানার, সিপিইউ এবং একটা মনিটর, এগুলো ফ্রিজ হয়েছে। একজন আবু সুফিয়ান, যার বয়স 20 বছর, রঘুনাথগঞ্জ থেকে আসে, এবং শাহিন আক্তার আলিয়াস ইমাম, এর বাড়ি চামাপাড়া। এর দোকানেই উক্ত আবু সুফিয়ান এই ফর্জারি ফ্রডের এই কাজটা করে, মানে বাংলাদেশিরাও আধার কার্ড বানায়। চলুন এবার একটা ছবি দেখাই আপনাদের। এটিএম এর কি অবস্থা হয়েছে দেখুন। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা দেগঙ্গা। রীতিমতো দুষ্কৃতি তাণ্ডব চলেছে এখানে। দেগঙ্গায় এটিএম ভাঙার চেষ্টা করা হয়, সরকারি বাসেও হামলা দুষ্কৃতীদের। সিসি ক্যামেরা ফুটেজে পুলিশের নজর রয়েছে। এখনো পর্যন্ত কি উঠে আসছে? জিয়াউল রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইলস। জিয়াউল, এটিএম এ দুষ্কৃতি তাণ্ডব, কারা এরা, কারা তাণ্ডব চালালো? সিসি ক্যামেরা ফুটেজ থেকে এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? দেখো, অর্থাৎ এই দেগঙ্গার চাকল এলাকায় সেখানে একটি এটিএম এ সেখানে দুষ্কৃতি তাণ্ডব, অর্থাৎ এটিএম ভাঙার চেষ্টা এবং একটি সরকারি বাস, এই বাসকেও ভাঙচুর করা হয়। কিন্তু সিসিটিভি ফুটেজে সকাল থেকে পুলিশের নজর ছিল এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যাচ্ছে যে একজন মুখ ঢাকা অবস্থায়, অর্থাৎ কাপড় মুখ ঢাকা অবস্থায় সেই এটিএমটি ভাঙছে এবং এটিএমতে তারপরেই সরকারি বাস সেখানেও কিন্তু তাণ্ডব চালিয়েছে। মূলত পুলিশের একাধিক সিসিটিভি ফুটেজের নজর রয়েছে এবং এই দুষ্কৃতির কি পরিচয়, কেন সে এটিএম লুট করার চেষ্টা বা কেন সরকারি বাস ভাঙচুর করছে, সেটা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানা পুলিশ। কিন্তু সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে চিহ্নিত করা গেছে, কিন্তু তার অর্থাৎ কি কারণে সে এটিএমে হামলা করেছে বা সরকারি বাসে ভাঙচুর করেছে, সবটাই তদন্ত করে দেখছে দেগঙ্গা থানার পুলিশ। বেশ। অন্যদিকে পলাশিপাড়া, সেখানে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে একজন। রাতে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি। খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছয় পলাশিপাড়া থানার পুলিশ। আরো ডিটেইল জানাতে পারবে সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, কারা এরা? দেখো, গতকাল রাতে পলাশিপাড়া থানার বিজয়নগর ঝুলতলা এলাকা থেকে রাজু দফাদার নামে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এলাকায় খুব করে দুষ্কৃতী বলে কিন্তু পরিচিত, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ইতিমধ্যে থানায় রয়েছে এবং কোনো দুষ্কৃতী কার্যকলাপ করার উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিল বলেই পুলিশ থানার সাথে জানতে পেরেছে। এবং তার বাড়ি কিন্তু বার্নিয়া এলাকায়, অর্থাৎ পলাশিপাড়া থানার বার্নিয়াতে তার বাড়ি। এবং গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে তাকে আটক করে এবং তার কাছে তল্লাশি চালাতেই একটি 7mm পিস্তল এবং 2 রাউন্ড গুলি উদ্ধার হয় এবং এরপর তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। আজকে তাকে শহরকে মহকুমা আদালতে তোলা হয়েছে এবং 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল এবং এসব কোনো মুঙ্গেরের যোগাযোগ আছে কিনা, কেননা এই যে 7mm পিস্তল, এটা মুঙ্গেরের সাথে তৈরি হয়, ওস্তাদের আগ্নেয়াস্ত্র, এবং এই আগ্নেয়াস্ত্র কি কাজে ব্যবহার করতো তার সবটা জানার চেষ্টা দেখছে পুলিশ। বেশ। ক্রিমিনাল হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে এবং ওকে সার্চ করে ওর থেকে একটি 7mm পিস্টল, 2 রাউন্ড গুলি এবং চেম্বার পাওয়া যায়। এই আর্মসটা রাখার জন্য ওর কাছে কোনো বৈধ কাগজপত্র আমরা পাইনি। তো ওকে আমরা আর্মস অ্যাক্টে অ্যারেস্ট করি
সিজার প্রসেসের শেষ করার পর এবং স্পেসিফিক কেস স্টার্ট হয়, ওকে আমরা পিসি নেব এবং জানতে চাইবো যে আর্মসটা ও কোথা থেকে পেয়েছে এবং আরও কত আর্মস এরকম ইলিগাল আর্মস অ্যামুনেশন ওর কাছে আছে। ও যেটা আমাদের কাছে প্রাইমারিলি স্বীকার করেছে যে এই আর্মসটা ও কাউকে হ্যান্ড ওভার করতে এসেছিল, সেটা এক্ষুনি তদন্তের স্বার্থে আমরা বলছি না, আমরা পিসি রিমান্ড নিয়ে আরও জানার চেষ্টা করবো। আচ্ছা, হিসেব কি বলে? স্কুল শুরুর সময় আর তার আগেই স্কুলে টিচাররা পৌঁছে যাবেন, কিন্তু এই ছবিটা দেখাবো 12টা বেজে গেছে, হ্যাঁ দুপুর 12টা, তারপরেও শিক্ষকের দেখা নেই। তাই প্রতিবাদে গেটে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। কৃষ্ণনগরের দোগাছির স্কুলের ছবি আপনাদের দেখাচ্ছি। শিক্ষকদের বদলি না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের। স্কুল পরিচালনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তের দাবি জানাচ্ছেন অভিভাবকরা। আগে আমাদের স্কুলের সংখ্যক তো ছিল প্রায় 200-250-এর উপরে ছাত্র ছিল, এখন সেই সংখ্যক হয়ে গিয়ে 7 জন। এখন সেই পরিপ্রেক্ষিতে স্কুলে ঠিকভাবে পড়ায় না মাস্টারমশাইরা, বাচ্চারা সবাই চলে যাচ্ছে বাইরে অন্য স্কুলে। গ্রামের স্কুলে আমাদের কানা হয়ে পড়ে আছে, মাস্টারমশাইরা টাইম মতন ঢোকে না। 11টা 10, 15 সময় স্কুলে মাস্টারমশাইরা ঢোকে। আমরা তালা মারলাম এই কারণে যাতে বিগত দিন এরকম কোনো রকম সিচুয়েশন না হয়, বাচ্চা যেন ঠিকভাবে পড়াশোনা করে। আমরা এসআই অফিসে জানিয়েছি, এসআই স্যার আসুক, আমাদের সঠিক বিচার করে দিক, মাস্টারমশাই সেরকম হলে চেঞ্জ করে দিই এখান থেকে। আমরা সঠিক মাস্টার চাই, সঠিক বাচ্চারা পড়াশোনা করতে পারে, সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমাদের গ্রামবাসী আজকে সবাই এক জায়গায় হয়েছি, আমরা এটাই আবেদন করছি। আর এবার একটু ওয়েদারের দিকে নজর রাখতে হবে, কারণ সবার মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে বৃষ্টি কি আর হবে, কতদিন হবে যদিও বা হয়। চলুন ওয়েদার আপডেট জানার চেষ্টা করব, কারণ দক্ষিণবঙ্গে আবারও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। আগামী মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কিন্তু এর মাঝে মঙ্গলবারের আগে পর্যন্ত কি হবে, ওয়েদার কেমন থাকবে, দক্ষিণবঙ্গের ওয়েদারই বা কেমন থাকবে, উত্তরবঙ্গের ওয়েদারই বা কেমন থাকবে, বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায় রয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের কাছে আসবো। তবে তার আগে আরো একবার জানাই, বিগত 2 দিন ধরে যে বৃষ্টি দেখছি আমরা, তাতে দক্ষিণবঙ্গের মানুষ শুধু একটা কথাই ভাবছে যে এই বৃষ্টি আর কতদিন চলবে, নিম্নচাপের ভ্রুকুটি কি থাকবে, কি হবে। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে, এই আপডেট তো আমরা পাচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে রয়েছে, জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। খবর দিনভরের শুরুতেই নজর রাখতে হচ্ছে বিহারে এসআইআর, 65 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ। প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, কারণ বিহারে বিধানসভা নির্বাচন, আগামী বছর পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন রয়েছে, আর পশ্চিমবঙ্গেও কি এসআইআর। কেন এই কথা বলছি, কারণ বিএলও ট্রেনিং, আর বিএলও ট্রেনিং এই এসআইআর জল্পনা আরো জোরালো হলো। আজ বুথ লেভেল অফিসারদের নিয়ে প্রশিক্ষণে সিইও, আর সেখানেই এসআইআর এ কি করতে হবে সেই সংক্রান্ত গাইডলাইন। চলুন আরো ডিটেইলে বিষয় জানার চেষ্টা করি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে এই রাজ্যে, বিহারের ক্ষেত্রে তো আমরা দেখলাম, এবার বিএলও ট্রেনিং এ তো তাহলে পশ্চিমবঙ্গেও এসআইআর জল্পনা আরো জোরালো হলো। দেখো, এসআইআর জল্পনা চলছে সেটা গত কয়েকদিন ধরেই। তার কারণ তুমি হয়তো মনে আছে যে সম্প্রতি বুথ লেভেল অফিসারদের কিন্তু বার্ষিক ভাতা বাড়ানো হয়েছে। বুথ লেভেল অফিসারদের উৎসাহ দেওয়ার জন্য অতিরিক্ত ভাতা দেওয়ার ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের তরফে করা হয়েছে। এবং সম্প্রতি যে বুথ লেভেল অফিসারদের যে প্রশিক্ষণ কর্মসূচি চলছে, যা গত কয়েকদিন ধরেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর পরিচালনা করছে। ইতিমধ্যেই মালদায় হয়েছে, পূর্ব বর্ধমান জেলায় হয়েছে, আজ কলকাতায় জেলায় করা হলো এই প্রশিক্ষণ কর্মসূচি। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলার যারা বুথ লেভেল অফিসার হিসাবে ইতিমধ্যে নিয়োগপত্র পেয়েছেন, তাদের এই প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি হলো। 810 জনেরও বেশি বুথ লেভেল অফিসার হিসাবে যারা নিয়োগপত্র পেয়েছেন, তারা এই প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েছেন। মূলত জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে কর্মসূচিগুলি নেওয়া হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন ইলেকটোরাল রোলের ক্ষেত্রে সেই কাজও কিভাবে করতে হবে, তাও আজ বুথ লেভেল অফিসারদের মাধ্যমে শেখানো হলো। তার কারণ যারা বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগপত্র পেয়েছেন, তাদের মধ্যে অনেকেই নতুন নিয়োগপত্র পেয়েছেন, অর্থাৎ তারা নতুন হিসেবে বিএলও হিসেবে কাজ করবেন। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের যে গাইডলাইনগুলি রয়েছে, শুধুমাত্র এসআইআর নয়,
এছাড়াও কিভাবে ভোটার কার্ডে নাম তুলতে হবে, কিভাবে ইলেকট্রাল রোল থেকে নাম বাদ দিতে হবে, গোটা বিষয়টি প্রশিক্ষণ আকারে নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা আজ প্রশিক্ষণ দিলেন বুথ লেভেল অফিসারদের। প্রায় 110 জনেরও বেশি বুথ লেভেল অফিসাররা যারা বিভক্ত পেয়েছেন 8টি জেলা থেকে, তাদের আজ এই প্রশিক্ষণ কর্মসূচি করা হবে। একেবারে সোমরাজ, সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। তবে এই যে জোরালো হলো জল্পনা এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে, কেন? কারণ সিইওর বক্তব্যে কি বলেছেন সিইও শোনাবো। কারণ বিধানসভা ভোটের আগেই কি বাংলায় তাহলে এসআইআর? যে কোনো সময় এসআইআর হতে পারে, প্রস্তুত রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এসআইআর তো যেটা আছে আমি বললাম কি এসআইআর তো হতেই পারে, ফিউচারে হতেই পারে। তো যে আপনার ট্রেনিং তো পরে পরে হবে না, আপ কন্ডাক্ট অফ ইলেকশন আছে, ওটা তো হবে 6-8 মাস পরে। আমরা গোটা সিলেবাস একবারই করাবো না, যেটা আছে এসআইআর পার্টটা এবারই করি। এসআইআর যে আছে প্রত্যেক জিনিস আমরা টাচ করছি। সিইওর বক্তব্য শুনলেন, আবারও সোমরাজের কাছে যাব। সোমরাজ, তাহলে দাঁড়ালো একদিকে বিএলওদের হাতে এসআইআর সংক্রান্ত গাইডলাইন, অন্যদিকে সিইও এটাও বলছেন যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর প্রস্তুত। তোমার কাছে আসবো, তবে তার আগে ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। বিহারের ক্ষেত্রে তো আমরা দেখলাম, এবার কি তাহলে বিধানসভা ভোটের আগে বাংলাতেও এসআইআর? আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখুন, নির্বাচন কমিশন আজকে তো নতুন তৈরি হয়নি, স্বাধীনতার পর থেকে নির্বাচন কমিশন তৈরি হয়েছে এবং এটা ভারতবর্ষের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে কমিশনার নয়, বদল হচ্ছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী নিজেদের পকেটের লোককে করছেন অ্যাপয়েন্টমেন্টের বিধি বদলে, কিন্তু নির্বাচন কমিশন তো চলে নির্বাচনের ম্যানুয়াল, ভারতবর্ষের যে আইন সেসব মেনে, এবং নিজেদের যে গেজেট নোটিফিকেশন আছে দীর্ঘদিনের। আজকে হঠাৎ একদিন নতুন করে সব তো পাল্টে দিতে পারেন না। নির্বাচন কমিশনার নতুন হতে পারেন, নির্বাচন বিধি পাল্টে দেবেন? যে ম্যান্ডেট ছিল যে যেন একজনও লোক বাদ না যায় যে ভোট দেওয়ার অধিকারী, আর এখানে এসে বলছে সবাইকে বাদ দেবো, তা তো হতে পারেন না নতুন করে। তাই জন্যই সুপ্রিম কোর্টে মামলা চলছে, তাই জন্যই সমস্ত পার্লামেন্টের সদস্যরা তারা আলোচনা চাইছে। নতুন নির্বাচন কমিশন হলো নাকি আজকে যে নতুন করে সব নানান রকম বিধি তারা প্রয়োগ করবে? আজকে ধরে নিন যে এই এসআইআর করবে কি করবে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু তারা বলছে আমরা আধার মানবো না। আর নির্বাচন কমিশনের এই গেজেট নোটিফিকেশন আছে যে আধার সংযুক্ত করতে হবে, যারা অ্যাপ্লাই করবেন তাদের আধার নম্বর দিতে হবে, সেটা নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন বলছে ভোট দিতে গেলে তোমাকে যে 7টা-8টা পরিচয়পত্রের মধ্যে একটাকে দেখালেই চলবে, তার মধ্যে আছে আধার, তার মধ্যে আছে রেশন কার্ড, তার মধ্যে আছে প্যান, এগুলো সব দেওয়া আছে। আজকে নতুন করে চেঞ্জ করে দেবেন? আসলে হচ্ছে বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। এবং ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। আপনি শুনছিলেন জয়প্রকাশ মজুমদারও কি বলছিল, কি বলবেন? দেখুন, এই নিয়ে বলার বিশেষ কিছু নেই, তার কারণ নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা এবং এই সংস্থা আমাদের দেশের সংবিধান অনুযায়ী তৈরি হয়েছে। এখানে এদের বিরোধিতা করা, এদের পক্ষে থাকা ইত্যাদি কোনো বিষয় নেই। যারা যা বলছেন এর কারণ হচ্ছে এনারা একটা ত্রুটিপূর্ণ ভোটার লিস্টের সুবিধা এনারা নিয়ে থাকতেন, এটা আমরা বুঝতে পারছি। সেই জন্যই এত বাস্তবাহ হচ্ছে। আচ্ছা বলুন না, গত 2002 সালে যখন এই একই রকম ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরির পদ্ধতি হয়েছিল, সেই সময় 28 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। সুতরাং সেই নিয়ে তো কোনো হইচই হয়নি। যারা মারা গেছেন, মৃত, যারা অন্য রাজ্যে পাকাপাকি ভাবে চলে গেছেন, যারা অন্য দেশ থেকে আমাদের দেশে লুকিয়ে চুরিয়ে এসে এখানকার নাগরিক হওয়ার চেষ্টা করছেন, এদেরকে ভোটার লিস্টে রাখা হবে কেন, এরা থাকবে কেন? এই কথাটা সোজা উত্তর দিন। এবারে নির্বাচন কমিশন কোন কাগজের ভিত্তিতে তাদের ভোটার লিস্ট ঠিক করবেন, সেটার দায়িত্ব নির্বাচন কমিশনের। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।